অঙ্কের গ অংশে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। এই মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা এখানে ছকটি অঙ্কন করেছি। এই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য আমরা প্রথমে ক্রেডিট পাশে আসবো এবং ক্রেডিট পাশে অঙ্কের যে তারিখটি দেয়া থাকবে বা সালটি দেয়া থাকবে সেটি লক্ষ্য রাখতে হবে প্রথম। তাহলে অঙ্কে একটি সাল দেওয়া আছে, যে সালটি হচ্ছে 2024। 2024-এর কত তারিখে অঙ্কটি শুরু হয়েছে? জানুয়ারি 1 তারিখে। তাহলে জানুয়ারি 1 তারিখ লেখার পরে আমরা কি করব? এখানে ব্যালেন্স, আমি যেটা করতেছি তোমরা শুধু সেটা অনুসরণ করে যাও, তাহলে পুরোটি বিষয়টি আয়ত্ত করতে পারবে। তাহলে 24 সালে অঙ্কটি শুরু হয়েছে এবং জানুয়ারির 1 তারিখে। এটি ক্রেডিট পাশে লেখার পর ব্যালেন্স বিডি লিখতে হবে এবং ব্যালেন্স বিডি লেখার পর যার যত টাকা মূলধন আছে, প্রারম্ভিক যে মূলধনটা ছিল সেটা আমরা এখানে লিখে দেব। দেখো এখানে রামের মূলধন ছিল 45,000 টাকা, শ্যামের মূলধনের পরিমাণ ছিল 35,000 টাকা এবং যদুর মূলধনের পরিমাণ ছিল আমাদের অঙ্কে 25,000 টাকা। এই মূলধন দেওয়ার পরে আমরা খ অংশে করেছি হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব। এটি শুধুমাত্র 1 জানুয়ারি তারিখে আসবে, কিন্তু পরের যে হিসাবগুলো আসবে সেগুলো অবশ্যই ডিসেম্বর 31 তারিখে হবে। ডিসেম্বর 31 তারিখে এখন আমরা লিখবো যে লাভ লোকসান আবন্টন হিসাব। এখন আমরা ওই লাভ লোকসান আবন্টন হিসাবটা এখানে স্থানান্তর করব। লাভ লোকসান আবন্টন হিসাব স্থানান্তর করার জন্য আমরা লাভ লোকসান আবন্টন হিসাব লিখে দিলাম। এটি লিখে দেওয়ার পরে আমাদের যে বিষয়টি করতে হবে, দেখো সেটি হচ্ছে এখানে ডেবিট পাশের যে লেনদেনগুলো আছে, এই ডেবিট পাশের লেনদেনগুলো আমাদের ক্রেডিট পাশে নিয়ে আসতে হবে। ডেবিট পাশে আমরা প্রথমেই দেখিয়েছিলাম মূলধনের সুদ। মূলধনের সুদ দেখাবো। এখানে মূলধনের সুদ দেখো, রামের ছিল 4,500 টাকা। রামের মূলধনের সুদ ছিল 4,500, আমরা 4,500 টাকা দেখিয়েছি। শ্যামের মূলধনের সুদ ছিল আমাদের অঙ্কে, শ্যামের মূলধনের সুদ ছিল 3,500 টাকা এবং যদুর মূলধনের সুদ ছিল আমাদের অঙ্কে 2,500 টাকা। এটি ছিল আমাদের ডেবিট পাশে একটি কথা, তার একটি লেনদেন। তারপরে ছিল দেখো ঋণের সুদ, শ্যামের ঋণের সুদ। হ্যাঁ, এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ঋণের সুদ কখনো মূলধন হিসাবে আসে না। তাহলে ঋণের সুদ আমরা কি করব? এখন ঋণের সুদ আমরা বাদ দিলাম। এরপরে কি করব? এরপরে আমরা লিখব কি? মুনাফার অংশ। মুনাফার অংশ লিখবো। এখানে দেখো মুনাফার অংশ লিখে দিয়েছি। মুনাফার অংশ, মুনাফার অংশ দেখো এখানে রামের মুনাফার অংশ ছিল কত? 17,763 টাকা। শ্যামের ছিল আমাদের শ্যামের ছিল হচ্ছে 11,842 টাকা এবং যদুর ছিল আমাদের 5,920 টাকা। এটি দিয়েছি। তারপরে মূলধনের সুদ দিয়েছি। এরপরে আমাদের কি কাজ? এরপরে দেখো এইখানে একটা বিষয় আমরা বাদ দিয়েছি, সেটি হচ্ছে কি? শ্যামের বেতন চার্জ করার পর কিন্তু অন্য অন্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে অংশীদারি ব্যবসায়ের কোনো অঙ্কে যদি এরকম বলা থাকে যে বেতন বা ঋণের সুদ চার্জ করার পর, সেটি কিন্তু আমরা লাভ লোকসান আবন্টন হিসাব যখন প্রস্তুত করি তখন সেটা আমরা ডেবিট পাশে দেখাই না। কি বললাম? যদি বেতন চার্জ করার পর বলা থাকে সেটা আমরা এখানে ডেবিট পাশে দেখাই না। তাহলে যেহেতু এখানে ডেবিট পাশে দেখাই না, এটাকে কিন্তু আবার তাহলে এখানে এখানে আবার দেখাতে হবে। ওখানে আমরা না দেখালে এখানে দেখো দেখাতে হবে। যেহেতু আমরা ওখানে বেতন দেখাইনি, তাহলে বেতন হিসাব আমাদের এখানে কিন্তু অবশ্যই দেখাতে হবে। বেতন হিসাব কত দেখাবো? কত টাকা বেতন ছিল? দেখো যে এখানে বেতন ছিল চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় মাসিক সাম, এখানে মাসিক চুক্তি অনুযায়ী সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় মাসিক 400 টাকা করে বেতন পাবে। তাহলে 400 টাকা করে যদি বেতন পায়, তাহলে 400 গুণন কত? 12। তাহলে 4 × 12 = 4,800 টাকা সে বেতন পাবে। 4,800 টাকা সে বেতন পাবে। আমাদের অঙ্কে শুরু থেকে আমরা একটা বিষয় ভুলবশত বাদ দিয়ে এসেছি, সেটি হচ্ছে দেখো এই অঙ্কে একটি অতিরিক্ত মূলধন ছিল। এই অতিরিক্ত মূলধন যখন আমরা মূলধন নিয়ে এসেছি, তখন আমরা এখানে আবার অতিরিক্ত মূলধনটাও নিয়ে আসতে হবে আমাদের। অতিরিক্ত মূলধন, এই কথাটা আমাদের এখানে নিয়ে আসতে হবে। এই অতিরিক্ত মূলধন কি আনয়ন করছে? এই অতিরিক্ত মূলধন আনয়ন করছে রাম। সুতরাং রামের ঘরে এখানে আবার 10,000 টাকা আমাদের দিতে হবে। তাহলে এই মূলধনের এই 10,000 টাকা সুদ কিন্তু আমরা যখন আমরা এই যে এইখানে
এখানে প্রদর্শন করতে হতো, এবং ক অংশের যখন সমাধান করেছি তখনও আমাদের মূলধনের সুদ 10,000 টাকা এখানে যোগ করে দেখানো লাগতো, যেহেতু এটি আমরা ভুলবশত দেখাতে পারিনি। এইরকম আরেকটা ভিডিওতে আমি এটি সমাধান করে দেখাবো। এখন বেতন দেখিয়েছি। এখন এই মূলধনের সুদ এখানে দেখো আমরা সবকিছু ডেবিট করে প্রথমে কি করেছি, প্রথমে আমরা মূলধন দেখিয়েছি, এরপর আমরা অতিরিক্ত মূলধন দেখিয়েছি, এরপর লাভ লোকসান আবন্টন হিসাবের যাবতীয় ডেবিট গুলো আমরা এখানে ক্রেডিট পাশে দেখিয়েছি। এরপর বেতন চার্জ করার পর বলা থাকায় এটি যেহেতু আমরা লাভ লোকসান আবন্টন হিসেবে দেখাইনি, সেটিকে আমরা আবার এখানে মূলধন হিসেবে প্রদর্শন করেছি। তো এটি ছিল আমাদের ক্রেডিট পাশের কাজ। এখন আমরা আসবো ডেবিট পাশে। ডেবিট পাশে কি করব, প্রথমে 2024 এবং ডিসেম্বর 31 দেব। ডিসেম্বর 31 দিয়ে প্রথমে আমরা ক্রেডিট পাশে যেমন আমরা মূলধন দেখিয়েছি, এখন ডেবিট পাশে আমরা অবশ্যই উত্তোলন হিসাব দেখাবো। উত্তোলন দেখো এখানে বলছে যে কে কত টাকা, এছাড়া উত্তোলনের পরিমাণ কি ছিল আমাদের অঙ্কে। আমাদের অঙ্কে উত্তোলন ছিল যে প্রত্যেক অংশীদার প্রতি মাসের শেষ তারিখে 500 টাকা করে নগদ উত্তোলন করে। তাহলে যদি প্রতি মাসে 500 টাকা করে উত্তোলন করে, তাহলে 5-12-60, তাহলে প্রত্যেকেই 6,000 টাকা করে এক বছরে উত্তোলন করছে। প্রতি মাসে 500 হলে বছরে 6,000 টাকা করে প্রত্যেক অংশীদার উত্তোলন করেছে। তাহলে আমরা এখানে এর দেব 6,000 টাকা। এরপরে কি করব দেখো, এখন আমরা কি করব, এই ডেবিট পাশের গুলো যেমন ক্রেডিট পাশে দেখিয়েছি, অনুরূপ ভাবে আমরা কি করব, এই ক্রেডিট পাশের লেনদেনগুলো, ক্রেডিট পাশের লেনদেনগুলো এখন আমরা ডেবিট পাশে দেখাবো। দেখো ক্রেডিট পাশে ছিল উত্তোলনের সুদ, তাহলে আমরা এখানে লিখব যে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত, রামের কত ছিল, দেখো এখানে রামের উত্তোলনের সুদের পরিমাণ ছিল 275 টাকা, শামের উত্তোলনের পরিমাণ ছিল 275 টাকা, এবং যদুরও উত্তোলনের পরিমাণ ছিল 275 টাকা। যেহেতু প্রত্যেক অংশীদার একই পরিমাণ টাকা একই তারিখে উত্তোলন করে, সেহেতু এখানে উত্তোলনের সুদ হয়েছিল সমান। সুতরাং এখানে উত্তোলনের সুদ 275 টাকা করে। এরপরে দেখো এই উত্তোলনের সুদ দেখিয়েছি, এরপরে কি ছিল, পণ্য উত্তোলন। তাহলে উত্তোলনের সুদের পর আমাদের ছিল পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন দেখালাম। পণ্য উত্তোলন কার ছিল, দেখো এটা কিন্তু ছিল যদুর পণ্য উত্তোলন। তাহলে যদুর ঘরে আসতে হবে, এবং যদুর ঘরে আমাদের পণ্য উত্তোলন 1500 টাকা দেখাতে হবে। তাহলে এটিই ছিল আমাদের সর্বশেষ লেনদেন। এখন এই সর্বশেষ লেনদেন এটি দেখো, এই যে বেতন ছিল এটা 48,000 টাকা, মুনাফার অংশ এইটা ছিল এইখানে, এবং এটা ছিল, এইটা হচ্ছে একটু দিতে ভুল হয়েছে, এবং এই যে বেতনটা আসবে আমাদের এইখানে। এখন কি করব আমাদের, এখন সবসময় মনে রাখবে যে এই অঙ্কে সবসময় ক্রেডিট পাশের যোগফলটা সর্বদাই আমাদের বেশি হবে। যেহেতু ক্রেডিট পাশের যোগফল বেশি হবে, সুতরাং আমরা এখানে কি করব, ক্রেডিট পাশে আগে যোগ ক্লোজ করব। অনুরূপ ভাবে ওই সোজা আমরা এখানেও স্কেল দ্বারা ছক অঙ্কন করব। এখন কি করব, ক্রেডিট পাশের যোগফল করব। ক্রেডিট পাশের যোগফল এই টাকাগুলো সবগুলো যোগ করলে হবে আমাদের 77,763 টাকা। শামের টাকা যোগ করলে হবে 55,142 টাকা, এবং যদুর টাকা যোগ করলে হবে আমাদের 33,420 টাকা। এই টাকাগুলোই অনুরূপ ভাবে আমরা এখানে দেব, যে 77,763 টাকা, শামের টাকা হবে 55,142 টাকা, এবং যদুর টাকা হবে 33,420 টাকা। এখন কি করব, এই টাকাগুলো আমরা এখানে ক্লোজ করে দেব। এই টাকাগুলো আমরা এখানে ক্লোজ করে দেব। অনুরূপ ভাবে এর টাকা আমরা এখানে ক্লোজ করে দিলাম। এখন কি করতে হবে, এই শামের টাকা থেকে এই টাকাগুলো আমরা এখানে কি করব, বাদ দেব। বাদ দিলে টাকার পরিমাণ হবে 71,488 টাকা, এবং শামের টাকা হবে এখানে কত টাকা দেখো, 48,866 টাকা, এবং যদুর টাকা হবে আমাদের 25,645 টাকা। এই যে 25,600, এই টাকাটার নাম কি, এই যে বিয়োগফলটা আমরা বের করলাম, এই টাকাটার নাম হবে আমাদের ব্যালেন্স সিডি। এই টাকাটার নাম হবে ব্যালেন্স সিডি, এবং এটার তারিখ হবে অবশ্যই আমাদের ডিসেম্বর 31। এই ডিসেম্বর 31 তারিখে যে ব্যালেন্স সিডিটা বের হলো, এটাকে আবার আর একটু কাজ করতে হবে আমাদের। এটার কাজ হচ্ছে
আমাদের পরের সালে আসতে হবে 2025 এবং কি করতে হবে জানুয়ারি 1 লিখতে হবে, জানুয়ারি 1 পরের সালে। কিন্তু এই ব্যালেন্স সিডিটাকে আমরা কি করব, এই ব্যালেন্স সিডিটাকে আমরা কি করব, এখানে যেমন ব্যালেন্স বিডি দ্বারা শুরু করেছিলাম আমরা ব্যালেন্স বিডি লিখেই শেষ করব। কত টাকা, যার যত টাকা এখানে সিডি বের করেছি তত টাকাই আমরা এখানে লিখে দেব। যদুর ছিল কত, 71,488 টাকা, 71,488 টাকা। এবং এখানে হচ্ছে যদুর সামের হচ্ছে 48,866 টাকা। এবং এই যদুর হচ্ছে আমাদের কত টাকা, 25,645 টাকা। এখানে ভুলবশত একটা সংখ্যা বেশি হয়েছে। বলে রাখি যে এই অঙ্কটি শুরু থেকেই আমরা অতিরিক্ত মূলধনের অপশনটি, এই অতিরিক্ত মূলধনের অপশনটি বাদ দিয়েছি। এই অতিরিক্ত মূলধন সবসময় ক নাম্বারেও কাজ ছিল, এর মূলধনের সুদের পরিমাণ বৃদ্ধি হতো। অর্থাৎ এখানে 45,000 টাকার সাথে এই অতিরিক্ত মূলধনের 10,000 টাকার 6 আমাদের 10% হারে 6 মাসের সুদ যোগ করে নেওয়া লাগতো। এই টাকাটি বরাবরই আমরা বাদ দিয়ে এসেছি ভুলবশত। তো পরের কোনো অঙ্কে আমি এরকম একটি সমাধান দেখিয়ে দেব। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।